নমস্কার, আমি রূপসী হালদার। অবরুদ্ধ নিশীথ লেখনী তুলেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব ৫৫। মিস ক্যাথালিন সংসার ত্যাগী, ভীরু, ধর্ম ও নরম মনের সরল নারী। এসব হিংস্রতাকে খুব সহজে নিতে পারছিল না। একটু একটু করে বুঝতে পারছিলে তার সম্মুখে বসে থাকা নারীর এমন সাকুরি খোল সে আবদ্ধ কেন। কি দেখে এই সময় এসেছে মেহেজাবিন তা মেলাতে মেলাতে খেয়াল করলেন মেহেজাবিন আনমনা হয়ে উঠেছে। জিজ্ঞাসা করলেন, কি ভাবছো? মেহেজাবিন চোখ তুলে তাকায়। মাদাম, আপনি সেদিন জিজ্ঞাসা করেছিলেন না আমার অনুশোচনা আছে কি না? সেদিন হয়েছিল, আজ অবধি পিছু ছাড়ছে না। তরুণ মৃত্যুর জন্য নিজেকে দায়ী করছো? দায়ী তো আমি। নেভার মাই চাইল্ড। মেহেজাবিন মনির হাসলো। পলাশ আমার ক্ষোভটা ওই নিষ্পাপ নিরীহ মেয়েটার ওপর ছেড়েছে। জয়ামীরের আরেকবার প্রোটেক্ট করেছে আমায়, তাই পলাশ আমার কাছে পৌঁছতে পারিনি। আর তার সবটাই পরোক্ষভাবে তরুষ হয়েছে। সেদিন না আমি পলাশের ডেরায় যেতাম, না শেষ অবধি জয়ামীরের সাহায্য দরকার হতো, আর না তার জের ধরে এতগুলো দিন পরে এই নাজুক মেয়েটা। ইটস ইয়োর মিসকনসেপশন গার্ল। তুমি তরুর জন্য অতিরিক্ত ট্রামাটাইজ হয়েছ, যে কারণে নিজেকে অপরাধী ভেবে খানিকটা বোঝা কমানো চলছে তোমার। আমি শুধু ভাবছি জয়ামীর কি করেছিল সেই প্রেক্ষিতে। মেহেজাবিন ক্ষীণ হাসলো। তার কাছে আশা করেছেন কিছু? আপনি কি অধর্ম করতে চান ম্যাডাম? ম্যাডাম মুচকি এসে ফেলল। আশা তো তুমিও করেছ, ওর ওপর আশা না করা যায় নাকি? মেহেজাবিন ভ্রু কুঁচকালো। আপনি কি বহির্ভূত হয়ে পড়েছেন সেই খলনায়কটির ওপর? ম্যাডাম, মিস ক্যাথালিন চুপচাপ চেয়ে আছে, কেবল মুচকি এসে বললেন, অধম? না না, অধম কেন বলছো? জয়ামীরকে এক শব্দে বর্ণনা করবার সাধ্যে আমার নেই। তথাপি সামথিং ইজ ডিস্টিনেসির ফিচার অন হিম, না? ক্যান উই ইগনোর দ্যাট? হি ইজ নট জাস্ট আ সিনার, বাট অলসো সামথিং মোর. We cannot overreact his offense also, madam. Nonetheless, what? মিস ক্যাথালিন তাকে রইলেন, মৃত্যুহাস্য চেহারা ওনার, সরল শুদ্ধ চাহনিতে। এটাও যতটা পড়লাম এটা ছিল এখনকার বর্তমান ঘটনাটা। এবার আবারও আসছি সেই পুরনো ঘটনায়, তরু লাশের কাছে। তরু লাশ নিয়ে যাবার পর অন্তু সোফাতে বসেছিল। মাগরিবের আজান শেষ হয়েছে তখন। তরুর মা চিৎকার করে কাঁদছিলেন। অন্তু চুপচাপ বসে রইল। তার চোখের পানি নেই, কিন্তু মস্তিষ্কের পীড়ায় নিঃশ্বাস গ্রহণও অসহ্য হয়ে উঠেছিল। চোখের স্মৃতি অন্তুকে কঠিন ভোগান্তি ফেলেছিল। পোস্টমর্টম করতে দেয়নি জয়। যে পুলিশ বোঝাতে এসেছে তাদের বাপ মা একাকার করে বকে দিয়েছে। শেষ থানায় ওসি এলেন, বললেন, দেখো, আইনকে তাদের কাজ করতে দাও। জয় শান্ত স্বরে বলল, আপনার আইনের বহু আগে থাপিয়ে রাখছি স্যার। আমার কাছে আইনের কথা বলবেন না। আমরা যদি বিচার না চাই, আমাদের কোনো অভিযোগ নাই। ওই ধরনের কেস ফাইল হয়েছে, আর হাজারটা ফাইলের মতো ওইটাও জমা রাখেন। থানার আলমারিগুলো কিসের জন্য রয়েছে? এরপরের কথা কাটাকাটির কাজটা হামজা করেছে, নয়তো একটা তাণ্ডব শুরু হয়ে যেত। জয়ের ভাষায় দোষ আছে। সে পোস্টমর্টম তো দূর, কোথাও তদন্তই করতে চায় না, রিপোর্ট অবধি লেখাতে রাজি নয়। পুলিশ তো আর তা শুনবে না। আর কিছু না করুক, আনুষ্ঠানিকতা দেখাতে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনীরা জুড়ি মেলা ভার। কবরে তরুর দেহ নামিয়ে যখন এক মুঠো মাটি তুলে জয়ামীর তরুর ক্ষত বিক্ষত মুখটার উপর ফেলল, তা ঝরঝর করে পড়ল তরুর ছিন্ন ভিন্ন দেহটার ওপর। জয়ের মনে হলো এটা মাটি নয়, তৈরি মায়ার মাঝে এক অন্তরাল, যা লাল ফুল মাটি হয়ে ছড়ছে। এই অন্তরালের পিছে তরু লুকিয়ে পড়েছে চির আরামে, স্বার্থপরের মতো। জয়ের রাগ হলো, সবাই স্বার্থপর। উফ, কেন জয় কেন স্বার্থপর ছাড়া কাউকে পায়নি এই জন্মে? তার মায়ার মানুষ কেউ নেই কেন? কেউ কেন জয়কে কখনো মায়া ভরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেনি, খা বাপ, এই খাবারটা তোর পছন্দ, তোর জন্য বানিয়েছি। তরু বলতো, আচ্ছা, চলে গেছে। কেউ বলেনি, ও জয়, এত আঘাত কোত্থেকে পেয়েছিস? আর বাইরে যাবি না খবরদার। এবার থেকে মারপিট করতে গেলে ঠ্যাং নুলা করে ঘরে বসিয়ে রাখবো। অনেক রাতে বাড়ি ফিরল।
কারো ভয় ছিল না। সে কেউ হয়তো গম্ভীর স্বরে বলল, জয় কোথায় ছিলি এতক্ষণ? জয়ের মা, জয় তোমার ছেলের চালচলন না বদলালে বলবে। আমার বাড়িতে ওই জানোয়ারে জায়গা দেব না। তরু বলতো, আস্তে আস্তে বলতো, এসব না করলেই না। কাল থেকে কোথাও বের হবেন না, এই আঘাতগুলো শুকনো অবধি। কোথাও গেলে, জয় জিজ্ঞাসা করতো, গেলে কি? তুই পুচকে আমার কি করবি রে? তরু অভিমান আর ভয়ে চুপসে যেত, চোখ জুতো কাতরতা। ওই চোখ বলতে চায়, প্লিজ যাবেন না, আমার কষ্ট হয়। আপনি জানেন না, এসব ঘা দেখে আমি সারা রাত ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদি। আমার সহ্য হয় না আপনার ব্যথা, মারপিট করবেন না আর। এত শত্রু পয়দা করবেন না। ঠিকমতো নিজের খেয়াল রাখবেন। জয়ের গোসলের গামছাটা, খাবারের প্লেটটা, নোংরা শার্টটা ধুয়ে দেওয়া, জ্বরে পোড়া কপালটা টিপে দেওয়া, আস্তে সযত্নে জলচুক্তি দিয়ে দেওয়া। মায়ায় নারীটিকে শেষবার দেখল জয়। আরামে শুয়ে আছে মেয়েটা, আর কোনো কষ্ট নেই ওর। আর জয়ের বিরহ সহ্য হবে না তরুকে। সারাদিন অক্লান্ত কাজ করতে হবে না। জয়ের ফরমাইশ খাটার দিন বুঝি ফুরোলো তরুর। জয় আর ধুমকে ডেকে বলবে না, এই প্যান্টটা ধুয়ে দিসনি কেন? এখন আর বালডা পরে বাইরে হবো আমি? সব কিছুর অবসান ঘটিয়ে কত আরামে শুয়ে পড়েছে দেখো। জয়ের কপালে শিরা ফুলে উঠল ক্ষোভে। চিৎকার করে বলতে ইচ্ছে করলো, স্বার্থপর বান্দির বাচ্চা, চলে যাচ্ছিস? এই তাকা, ভয় ভয় চোখে তাকা একবার। আমায় দেখা চোখ লাল হয়ে এসেছে, গলায় কিছু দলা হয়ে আছে। সত্যি বলছি, মাল খেয়ে রাস্তায় পড়ে থাকবো, আর বাড়ি ফিরবো না কিন্তু। শেষবার বলছি, তাকাবি কিনা বল, আস্তে করে বল। মন খারাপ আপনার, বল বল বল। আমার সহ্য ক্ষমতাকে চ্যালেঞ্জ করিস না তরু, আমি কাঁচা, হেরে যাবো এই চ্যালেঞ্জে। তরু, আমার কেউ নেই, আমায় ধমক শোনানোর কেউ নেই। বাড়িতে মাছ রান্না হলে আমি আলাদা করে ডাবল ডিমের অমলেট বানিয়ে দেওয়ার মতো কেউ নেই। কেউ নেই তুই ছাড়া। আমি মাছ খেতে পারি না, ডিমের অমলেট কে বানিয়ে দেবে আমায়? কবরস্থান থেকে ফেরার পথে জয়ের মনে একটা খটকা লাগলো। সে আজ তরুর মুখে মাটি ফেলতে গিয়ে যে আহাজারিটা করে এলো, এটা যেন আগেও কোথাও ঠিক এভাবেই হয়েছে। কেউ একজন এভাবেই করেছে। চোখের সামনে একটা মুখ ভেসে উঠল, কান্নারত এক নারীর মুখ, হাসপাতালে মেঝেতে বসা। চোখ দুটো ঝাপসা থাকায় টের পাচ্ছিল না প্রথমে, পরে স্পষ্ট হলো। আরমিন কাঁদছে, আমজাদ সাহেব শুয়ে আছেন। জয় দূরে দাঁড়ানো ছিল সেই দিন, দেখেছিল আরমিনকে কাঁদতে। ঈশার আজানের সময় কবরস্থান থেকে ফিরল পুরুষেরা। হামজা এসে বসলো অন্তুর পাশে, একটু দূরে মেঝের দিকে ঝুঁকে বসে, দুই হাতে মুখ কপাল চেপে ধরে বসে রইল। তরুর মা বুক চাপড়ে কাঁদছিল তখন। অন্তু ঠিক হামজার মতোই হাঁটুর উপর ঝুঁকে বসলো। দুজন তখন পাশাপাশি বসা, একই ভঙ্গিতে। হামজা চিন্তিত, অন্তু চাপা ক্ষোভ ও ঘৃণার ভরাক্রান্ত। অন্তু খুব স্থির ধীর শান্ত স্বরে বলতে শুরু করলো, পাপের আগুন সর্বপ্রথম তার জন্মদাতাকেই ভস্ম করে মেয়র সাহেব। আপনাদের পাপ আপনাদেরকে জ্বালিয়ে কাঠকয়লার ছাইয়ে পরিণত করবে। মুমতাহিনাও ঠিক এভাবেই তরুর মতো ছটফট করেছিল। আপনারা এগিয়ে যাননি পলাশের হাত থেকে ওকে বাঁচাতে। প্রতিশোধ, কোন কারণে ওর ভাইয়ের ওপর প্রতিশোধ নিতে এত নিচে নেমে যাননি যে ছোট্ট মেয়ে রেহাই পায়নি? তরুর বা কেন পাবে? সেও তো পাপ করেছে। আপনাদের আশ্রয় থেকে বড় পাপ করেছে মেয়েটা। শাহানা পাটোয়ারির স্বামী যখন জানোয়ার মতো খুবলে খেতে যেত মেয়েটাকে, তিনি হয়তো দাঁড়ে বসে পাহারা দিতেন স্বামীকে। জয় এসে বসেছিল তখন সোফার ওপর পাশে, চুপচাপ। দুই ভাই শুনলো শুধু অন্তর ধিক্কার। আমার সম্মান, বাপ ভাই, আমার বিধবা ভাবি তার জন্মের আগে যখন অনাথানের সন্তান হারালো, কার কার দীর্ঘশ্বাস থেকে বাঁচবেন আপনারা? যে জয়ামির আমার সম্মানকে মানুষের মুখে থুতু ফেলার সামগ্রী পরিণত করেছিল, আজ আপনাদের বাড়ির দুটো মেয়ে সত্যি সত্যি স্রষ্টা। আমি তো দুর্বল, যাই করেছি তা বোকামি হয়েছে, অথচ ওপরে যিনি খেলেন সে মহান সত্তার। খুঁটির চাল বড্ড নিখুঁত তার। তিনি ছেড়ে দেন না, আর তিনি ফিরিয়ে দিলেন সীমাহীন দুর্ভোগ দেন। কত মায়ের বুক খালি করে ধন আপনার কুটরিতে খিদের জ্বালায়, পানির পিপাসায়, প্রাণের আকুতি নিয়ে ছটফট করে। তাদের যন্ত্রণা আর কাতরতা ভার বইতে পারবেন তো? সবে শুরু, এখনো সময় আছে, ফিরে আসুন। আপনার তো পরিবার নেই, তবু এই মানুষগুলোকে নিয়ে একটা পরিবার মতো গড়েছিল। তারা একে একে সব বিদায় নিচ্ছে নৃশংসভাবে। তারা কোথায় এখন? নরকের আগুনে বসে আপনাদের অপেক্ষা করছে না?
তৈরি হন সেই মহাক্ষণের জন্য। তবে আফসোস কি জানেন, আপনাদের পাপের দাম এক জনম দক্ষিণে নিষ্পাপ মেয়ে প্রতিশোধ খেল খানিকটা। রবের বিচার কেন যে এমন হয় বুঝি না, তার খেলার চাল। অন্তু কাঁদেনি, বুকের আগুনে কাঁপছিল শরীরটা, সেই সাথে কম্পিত ঝংকার তোলা গলার আওয়াজ। হামজা, জয় কেউ কোনো প্রতিবাদ করেনি, চুপচাপ বসে শুনছিল দুই ভাই। তরুর লাশ দাফন হয়েছিল বাদ মাগরিবে। সকল আনুষ্ঠানিক ইনভেস্টিগেশন, লোকাল পুলিশ, মানুষের ভিড় ইত্যাদি সামলে পাটোয়ারির বাড়ি খালি হলো টানা 8-10 ঘন্টার বাদে রাত 10টার দিকে। জয়ের রুমে এলো 11:30টার দিকে। অন্তু তখন বিছানার সাথে হেলান দিয়ে মেঝেতে বসা, দৃষ্টি ছাদের দিকে। জয় ওয়ার্ড্রোব, আলমারি, খাটের নিচ, বাথরুমের ফেট, ছাদ, তামাম ঘরে কিছু খুঁজতে হন্য হলো। জয়কে দেখতে তখন মন্ত্রমুগ্ধ পুতুলের মতো লাগছিল, যেন কেউ মন্ত্র দিয়ে বশ করে অথবা চাবি ঘুরিয়ে ছেড়ে দিয়েছে। জয় সেই ঘোড়া পাতালের সেই পাগলের মতো কিছু খুঁজছে। টুকটাক আওয়াজ বাড়ছিল, জয় বিভ্রান্তের মতো কিছু খুঁজেই চলেছে। অন্তু বলল, কি খুঁজছেন? ঘর উলট পালট না করে বলুন আমায়, কি হয়েছে? জয় এইবার ফিরে তাকায়, আবার খোঁজায় মনোযোগ দিয়ে বলল, ঘরবালি, আমার চাপড়টা পাচ্ছি না। কোথায় সরাইছো নাকি? কই রাখছিস? মনে পড়তেছে না। খুব ক্লান্ত আর কঠিন তার কণ্ঠস্বর। অন্তু অবশ পায়ে উঠে দাঁড়ায়। জয় তখন ড্রয়ার খুলে দুটো বড় বড় ড্যাগার বের করে নিল। শার্টের প্রান্ত উঁচিয়ে দাঁত দিয়ে চেপে ধরে কামড়ে লুঙ্গির গিট শক্ত করে বাঁধল। ড্যাগার দুটোর চকচকে মাথা সাদা লুঙ্গির খানে ঘষে মুছে তা গুছল কোমরে। একটা ছোট স্ক্রুড্রাইভার, এক প্যাকেট ব্লেড, দুটো দেশলাই ইত্যাদি শরীরের বিভিন্ন জায়গায় রাখলো। অন্তু এগিয়ে গিয়ে আলমারির নিচে চেম্বার খুলে একটা কাপড়ের পুটলি বের করলো। সেটা অন্তুর সে ওড়নাটা সে পেয়েছিল কয়েকদিন আগে। ওর ভেতরে জয়ের নিজের একমাত্র বিশ্বস্ত সাথীটাকে যত্নে জড়িয়ে রেখেছিল, নিজের ব্যবহৃত সেমি অটোমেটিক 9mm ক্যালিবারের পিস্তলটা। অন্তু সেটার ভেতরে জয়ের ব্যবহৃত আরেক প্রিয় অস্ত্র চাপড়টা রেখে দিয়েছে, যা দিয়ে সাধারণত পশুর মাংস ছাড়ানো হয়। জয় এটাকে কী কাজে ব্যবহার করে তা তখনও জানা হয়নি। সেটা বের করে অন্তু নিজের ওড়না দিয়ে অস্ত্রটার ধারালো প্রান্তটা সহজে সযত্নে মুছে মুছে এনে জয়ের হাতে তুলে দিল। এই নিন। জয়ের মুখের অভিব্যক্তি দুর্বোধ্য, সেখানে কাঠিন্য আছে, সাথে আছে এক প্রকাশ ঘোর পাগলাটে নেশা। অন্তুর দিকে তাকিয়ে রইল কেমন করে যেন। অন্তু সেই দিন অস্ত্রটা জয়ের হাতে যত্ন করে তুলে দিয়ে বলেছিল, যান, পাগলা জানোয়ারের বধ করতে যাচ্ছেন জয় আমির, জয়ী হয়ে ফিরুন, আমি অপেক্ষায় থাকবো আপনার বিজয়ের। জয় চাপড়টা দুই ঠ্যাঙের মাঝে চেপে ধরে লাল গামছা তুলে গলায় পেঁচালো। এক হাতে চাপড় ধরে অপর হাতে অন্তুর চুলগুলো আলতো হাতে মুঠো করে ধরে কপালে একটা কঠিন চুমু খেলো। লাল গামছাটা মুখে মুখোশের মতো করে পেঁচিয়ে শক্ত করে বাঁধতে বাঁধতে বেরিয়ে গেল চুপচাপ রুম থেকে। পরাগকে সেদিন অন্তু জিজ্ঞাসা করল, আপনি তো রাজু নাজগরের বাড়িতে মানুষ হয়েছেন তাই না? পরাগ ঠোঁট বেঁকিয়ে হাসলো, দাসীর ছেলের আর মানুষ হওয়ার কি ম্যাডাম? রাজু নাজগরের বউ চলে গেছিল মুখে লাথি মেরে। রাজু নাজগর শুদ্ধ পুরুষ নয়, তার দ্বিতীয় বিয়ের দরকার নেই, আর সেক্ষেত্রে যায় যে একটা পুত্র সন্তান হবার সুযোগ ছিল না যে তার উত্তরসূরি হতে পারে। অন্তু বুঝল, তবু বলল, আপনি তো ছিলেন উত্তরসূরি, আপনি কেন হতে পারেন না? তার উত্তরসূরি জন্ম আপনার এই চরিত্রহীন, তাই আপনার মাকে বিয়ে করেনি। আপনি এত অজ্ঞ নন ম্যাডাম। শোনেননি রাজারা দাসীর সাথে নষ্টামি করত ঠিকই, কিন্তু সেই সব সন্তানেরা দাস হয়ে রয়ে যেত, সিংহাসনের ভাগ কিন্তু বিয়ে করা রানীর সন্তানেরাই পেত। হাজার হোক পলাশ রাজনের ভাইয়ের ছেলে, ওরই রক্ত, আর আমি দাসীর গর্ভের জারদ সন্তান। আমি দাস হয়ে রয়ে গেলাম পলাশের। আব্বুর স্কুলে পড়তেন আপনি, পড়ালেখা কে করালো? এই কারবার সামলাতে অথবা সরকারি হিসেবে থাকতে লেখাপড়ার মেলা দরকার ম্যাডাম। আমাকে লেখাপড়া করানো হলো, আমার মা রূপকথা আর পলাশকে মানুষ করলো নিজের সন্তানের মতো, কিন্তু সেসবের ভিড়ে আমার জন্যই তার সময় থাকতো না। আমি আর আশেপাশে ঘোরাঘুরি করতাম, সুযোগ পেতাম না। পলাশের গোলামপনা হচ্ছিল ওই বাড়িতেই। পলাশ যখন কারবারের হাত দেবে তখন বড় হয়ে আমি তার দাসাবৃত্তি খাটব। এই তো। অন্তু চুপচাপ শুনছিল।
পরাগ মলিন হাসল। অথচ জানেন ম্যাডাম, আমি রূপকথাকে বোনের মতোই ভালোবাসতাম ছোট থেকে, কিন্তু রাজকন্যা আর দাসীর ছেলে কি কখনো ভাই বোন হতে পারে? যত বড় হতে থাকলাম পদে পদে টের পেলাম আমার মা একটা দাসীর সাথে পতিতা, আর আমি দাস। কলেজ পাশ করার পর ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে একটা সুন্দর ঘটনা ঘটলো। পলাশ জীবনে খুন আর ধর্ষণ কত করেছে সেই হিসেবে আমার কাজ নেই, তবে সেইবার সে এক প্রভাবশালীর বউকে তুলে এনেছিল, ছুটিয়েছিল, খেয়েছিল। সেই কেসটা আর লুকাতে পারছিল না। তখন কি করলো জানেন? অন্তু বলে উঠল, তার দায়ে আপনাকে দিয়ে জেলে পাঠিয়ে দেওয়া হলো। পরাগ জোরে জোরে হাততালি মেরে পাগলের মতো হেসে উঠল। উফ ম্যাডাম, আপনি যে ব্রিলিয়েন্ট না! আই লাইক ইউ সো মাচ। অন্তু মুচকে হেসেছিল। ভার্সিটিতে তার ভর্তি হওয়ার হলো না আপনার। আইনের খাতায় লাল দাগ পড়ে গেল আমার নামের। তারপরে আর কি করে? অথচ আমার ইন্টারনেটের রেজাল্ট কিন্তু ম্যাডাম সে ভালোই ছিল, ভালো পাবলিক ভার্সিটিতে চান্স পেতে পারতাম। কত বছর জেলে ছিলেন? 2.5 বছর মতো। তারপর জামিন করা হলো। ততদিনে আমার কেরিয়ার শেষ। উপস, শালা গোলামের আবার কেরিয়ার, ধ্যাত। অন্তু কিছুক্ষণ চেয়ে রইল পরাগের দিকে, মিথ্যে হাসির আড়ালে থাকা মলিন মুখখানা। পরে বলল, আপনাকে যখন একজন মৃত মানুষের জায়গা নিতে বলা হলো, আপনি রাজি গেলেন কেন অভিনয় করতে? শব্দ করে হেসে উঠল পরাগ। যেখানে পলাশের খুন আর ধর্ষণের দায়ে চুপচাপ জেল খাটতে পেরেছি, পড়ালেখার বরবাদ করতে পেরেছি, দেদারসে ওর হুকুম মানুষের খুন করতে পেরেছি, আর কি? তাছাড়া আমি আর মা ওদের পরিবারে দাস, কত কিছু করেছি ওদের জন্য। এই সামান্য অভিনয়টুকু কি এমন? ও তো মাথা নেড়ে সায় দিয়ে বলল, তবে যাই বলুন, আপনার কথাবার্তা এবং চালচলনে কিন্তু আপনাকে মোটেও মাত্রা ইন্টার পাস লাগে না। বেশ উন্নত একটা ব্যক্তিত্ব আছে আপনার, কাজে লাগাতে পারেন, একজন ভালো মানুষ হতে পারেন। প্রশংসা করছেন? উফ, জীবন ধন্য এই পরাগে। ক্ষমা করতে পারবেন আপনি আমায়? অন্তু যেন শেষ কথাটা এড়িয়ে গেল। তাতে বোঝা গেল তার দীনতা। ক্ষমা এই শব্দটাকে অন্তু এড়িয়ে চলে। সে নিজের আপন ভাইকে ক্ষমা করেনি আজ অব্দি। পরাগকে কেন করবে? প্রশ্নই ওঠে না। তা বুঝে পরাগ হাসলো মাথা নিচু করে। সেদিন সে এগিয়ে যায়নি পলাশের হাত থেকে এক রমণীকে বাঁচাতে। জয়ামের দান মেরেছিল সেদিন। তার হাত পা দাসত্বের বেড়িতে বাঁধা না থাকলে সে কি যেত? আর এই চমৎকার বুদ্ধিমতী মেয়েটা জিয়ে নিশ্চিতে নিতে পারতো, কে জানতো? ও তো সব এড়িয়ে কেবল বলল, চলে যান এসব ছেড়ে ছুড়ে। খেলা শেষ না করে ও তো ভ্রু কুচকাল। খেলা? পরাগ কুঠিল আসলো। পরাগের দাসবৃত্তি আর নয় ম্যাডাম, একে একে গুড়িয়ে চুরমার করে দেব আজকর প্রপার্টিজের কারবার। এরপর নিরুদ্দেশ হব চিরকালের জন্য। শেষ দেখা হলো আছে ধরুন আপনার সাথে। অন্তু একটু অবাক হয়েছিল। আপনি কি জয়ামিরকে সহায়তা করছেন? না করার কি আছে? আমি পলাশের ঘরের শত্রু বিভীষণ। আমি ম্যাডাম এত খারাপ নই। মা চিরকাল দাসগিরি করে এসেছে, রক্তে তা নিয়েছিল আমার, তাই বহু বছর দাস কেটেছি। কিন্তু পড়ালেখা করে গিয়ে সমাজের সাধারণ স্তরের ভালো মানুষের সাথে মিশতে গিয়ে বিবেকের ঠকনা একটু 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 করে খুলে যেত। আমি দেখতে পেতাম না পলাশ আর চাচার এসব কুকর্ম, আর ওদের দাসত্ব মানতে সেসব করতে হতো। তা করতে বিবেকের দংশনে পড়তাম। এই জন্যই তো 2 বছর জেল খাটে আসলাম আবারও। আর ম্যাডাম শেষ পাপটাও করে এলাম এবার। বিশ্বাসঘাতকতা মাফ পাইনি, কিন্তু মানুষ বেঁচে যায় পলাশের হাত থেকে, এতে যেটুকু পূর্ণ হবে চলবে। বন্ধু বুঝেছিল জয়ামির হামজা শুধু নয়, আরও একজন পলাশের পেছনে লেগেছে এবার। কিন্তু জয়ামির শুধু নিজেকে ধরা দিচ্ছে পলাশের কাছে। লোকটা কি জানের মায়া নেই? পরাগকে পলাশের সামনে এসে আনেনি এই ঘটনায়, তা যেন অন্তু নিশ্চিত। কারণ জয়ামির পাপের দায় নিতে খুব পছন্দ করে। পাগল মাতার লোক, কেউ একটু সহায়তা করলে তার জন্য জান হাজির। এসব লোক ধ্বংস করে খুব খারাপভাবে, তা জয় নিজেও জানে, তবু কত সতর্কতা নেই। অন্তু শেষ আন্দাজে আরেকটা ঢিল মেরেছিল। আপনাকে কেউ একজন সহায়তা করেছে, সে কে? পরাগ হেসেছিল শুধু। অন্তু বলেছিল, রূপকথা আজগর নামের কেউ নাকি? অন্তুর রসিকতা পরাগের হাসি চওড়া হয়েছিল। অনেকক্ষণ অন্তুর দিকে নিমিষেষে তাকিয়ে থেকে বলেছিল, আপনি আমায় কোথাও একটা সূচালো ধাক্কা মেরেছিলেন ম্যাডাম। সেই ধাক্কা সামলাতে উঠতে চেয়েছি, আজ এই মুহূর্তে আবার নড়বড়ে লাগছে নিজেকে। অন্তু তখনই উঠে দাঁড়িয়েছিল এই পর্যায়ে। অথচ আমি বিবাহিত। মিস্টার পরাগ, এই ধরনের কথা বলাও অসংগত আমার সঙ্গে।
জানি ম্যাডাম, আর আপনার এই ব্যক্তিগত পুরুষত্বের মরণের কারণ যে জয়ামিরকে এত কঠিন ঘেন্না আপনার, তবু তার অগোচরে নিজের চরিত্রের সঙ্গে আপোষ নয়। আপনি তাকে মানেন। অন্তু গম্ভীর স্বরে শুধু বলেছিল, আমি সে বিয়ের খেতাব ও তিন কুবুলকে মানি কেবল, আর কিছু নয়। আসি আমি আজ। অন্তু উঠে দরজার দিকে যায়। পরাগ তবু অপলক চেয়েছিল, বুকটা চিনচিন করছে। সে জানে এই নারী তা আর ফিরে তাকাবে না, তবু চেহারাটা দেখার লোভ সংযত করা বড় দুঃসহ। পরাগ জোর করে বসে রইল, সংযমের বাতটাকে শক্ত করে বসে রইল। সে এগিয়ে গেল না, নারীটিকে বেরিয়ে যেতে দিল। বুক ছিঁড়ে যাচ্ছে, এই ক্ষত ভরাট হয়ে যাবে, তবে এই মুহূর্ত বড় ভোগান্তিকে ফেলেছে। এটা তো বিরহ নয়, প্রভাব। পরাগ হেসেছিল। অন্তু বেরিয়ে এলে জোরে জোরে শ্বাস নিয়ে হেসেছিল। রাত 4:30টার দিকে জয় ফিরেছিল। সেই রাতে ফজরের আজান শোনা যাচ্ছে দূর মসজিদ থেকে। ঘোর অবরুদ্ধ রাত, আকাশে চাঁদ নেই। চাঁদটা মেঘের আড়ালে লুকিয়ে সেই রাতে বোধহয় জয়ামিরকে সুযোগ দিয়েছিল লহু রক্তে হাত রাঙানো খেলার মত্ত হতে। সেই ভোর রাতেই রক্তের শরীর ধুয়ে সদর দরজায় পেরিয়ে ঢুকলো জয়ামির। আলোত আধারির সদর ঘরটায় তার ছিপছিপে কঠিন অবয়বের পেছনের লুঙ্গি পরিহিত দেহটা লম্বা ছায়া পড়ল। সদর দরজার এপারে এগিয়ে দেওয়াল ঘেঁষিয়ে রক্তের চাপড়টা ধপ করে ফেলল। ধাতব অস্ত্রের ঝঞ্ঝনাইতে চমকে উঠল অন্তু। চাপড়টা মেঝেতে পড়ার সাথে সাথে চাপড়ের গায়ে লেগে থাকা রক্ত ছিটিয়ে পড়ল মেঝের সাদা টাইলসের ওপর। অন্তু শান্ত পায়ে বেরিয়ে এলো রুম থেকে। জয়ামির ফিরেছে, স্বীকার না করে ফেরেনি। দৃঢ় বিশ্বাস অন্তু। সে জানে জয়ামিরের স্বীকার করা ওস্তাদ। ঠিক যেভাবে চায় পরিস্থিতি সেভাবেই প্রবাহিত হয় তার অনুকূলে। এটা জয়ামিরের স্বতন্ত্র বৈশিষ্ট্য অথবা জৌলুস অর্জন। হামজা বসে আছে তখনও সোফাতেই। তার অপেক্ষায় অবসান হলো। শান্ত নজর মেলে তাকিয়ে দেখলো বিধ্বস্ত জয়কে। মুখে এক প্রকার তৃপ্তি। খুঁটিয়ে দেখলো জয়ের শরীরে আঘাত আছে কিনা, বোঝা যাচ্ছে না। তবু হামজা জানে জয় শিকারে গেলে আঘাতপ্রাপ্ত হয় না। সে যতবার আঘাতপ্রাপ্ত হয়েছে নিজে সারেন্ডার করে যেচে পড়ে মার খেয়েছে, তবু আইনের কর্মকর্তাদের কাছে নথি স্বীকার করেনি। যা মুখে এসেছে বকে গেছে। উত্তর দেবার সময় একবার চিন্তা করার অভ্যাস নেই পরিণত কি হবে, সামনে কে কি করতে পারে, তার সাথে কি হতে পারে, সেসবের ধার ধারায় না যায়। জীবনে আঘাতের কমতি অন্তত নেই তার দেহে। এই গুণটা জয়ের বউরও আছে। সব হারতে রাজি, তবু ভিত নড়তে দেওয়া যাবে না। হামজা আস্তে করে বলল, গোসল করে আয় এখানে। চোট পেয়েছিস কোথাও? কথা বলল না জয়। কপালে মাটি, চোখ দুটো শান্ত স্থির। ঘড়ি দেখলো সে চোখ তুলে। হাতের চটের বস্তাটা হাতে রেখে ফেলে দিল। তখনও বস্তার নিচ দিয়ে ঘন লাল তরল চুইয়ে চুইয়ে এক বিন্দু মাটিতে পড়েছে। ধবধবে সাদা লুঙ্গিতে রক্তিত ধুয়ে যাচ্ছে। মুখে সাদা গামছাটা তখন মুখ থেকে নামালো। গলায় ঝুলছে মুখ, গলা, হাতের কুনোয় অবধি রক্তের ছিটা। তার ওপর কাঁচা মাটির আস্তরণ, লুঙ্গিতে মাটি ভরা, গলায় লাল টকটকে, গামছাতেও মাটি, ঘাম রক্তাক্ত। হাতের কবজি অবধি মাটিতে ঢাকা, নখের ভেতরে মাটি, খুবলে মাটি খুঁড়েছে বোধ হয়। রক্তের সাথে মাটি মিশেছে এক প্রান্ত পুরো শরীরটা। চাপড়ের ধারালো দিকটার শুকনো রক্তের ওপর তখনও অল্প স্বল্প আধ জমাট বাঁধা রক্ত। পায়ের চামড়া স্যান্ডেলটা বস্তাতেই বোধ হয়। খালি পায়ে গোড়ালির ওপর অবধি মাটি, সেই মাটিতেও তাদের রক্তে মিশে আছে। সেই মাটির পায়ের তালু থেকে ঝরে পড়ছে মেঝেতে। ছড়াতে ছড়াতে রুমে ঢুকলো সে। গামছা দিয়ে আরেকবার ঘাম ও রক্তের একাকার মুখটা মুছে গোসলে ঢুকলো। পর্বটা কিন্তু শেষ হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।